সুযোগ পেলে সবার আগে রাষ্ট্র পুনর্গঠনের কাজ করবে বিএনপি, বললেন তারেক রহমান। নতুন করে দেশ গড়তে সবাইকে আন্তরিক হওয়ার আহ্বান মির্জা ফখরুলের। সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় জাকাতের ভূমিকা গুরুত্বপূর্ণ, বললেন বাণিজ্য উপদেষ্টা। তরুণ প্রজন্মকে পোলট্রি ভাতে বাঙালি, বললেন ফরিদা আক্তার। এবং আসছে রমজান ও গরমে লোডশেডিং হবে না, জানালেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা। অভিনন্দন ভোরের পাতা প্রাইম নিউজে, সাথে আছি ফারহানা প্রীতি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এখন অনেকেই সংস্কারের কথা বলছেন, কিন্তু একমাত্র বিএনপি স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে ২.৫ বছর আগে দেশ পুনর্গঠনের কথা বলেছে, ৩১ দফা ঘোষণা করেছে। বিএনপির রাজনীতির মূল লক্ষ্য জনগণ ও দেশ, তাই ভেঙে পড়া রাষ্ট্র গঠন বিএনপির পক্ষে সম্ভব। বিএনপি দেশ পরিচালনার সুযোগ পেলে সবার আগে দেশ পুনর্গঠন করবে। শনিবার যশোরের ঈদগাহ ময়দানে জেলা বিএনপি সম্মেলনে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আমাদের ৬০ লক্ষ নেতাকর্মীর নামে মিথ্যে মামলা হয়েছে। পৃথিবীতে বহু দেশ আছে যাদের জনসংখ্যাই ৬০ লক্ষের কম। এত বিশাল একটি দলে এর বাইরেও আমাদের আরো লক্ষ লক্ষ নেতাকর্মী রয়ে গিয়েছে। হতে পারে একটি পরিবারের যেরকম সকল সদস্য একরকম হয় না, হতে পারে আমাদের এই লক্ষ লক্ষ নেতাকর্মীর ভেতরেও কোনো কোনো নেতাকর্মী হয়তো বিভ্রান্ত হয়ে এমন কোনো কিছু কাজ করেছেন যেই কাজের নৈতিক কোনো সমর্থন আমাদের পক্ষে দেওয়া সম্ভব নয়। এবং যেহেতু আমাদের পক্ষে দেওয়া সম্ভব নয়, সেজন্যই আমরা আমাদের নৈতিক অবস্থান থেকে, দলীয় অবস্থান থেকে আমরা সেই সকল নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছি। একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে যে ব্যবস্থা গ্রহণ করা সম্ভব, সর্বোচ্চ যে ব্যবস্থা গ্রহণ করা সম্ভব একজন কর্মী বা একজন নেতার বিরুদ্ধে, আমরা সেই ব্যবস্থা গ্রহণ করেছি। কারণ আমাদের রাজনীতির অন্যতম একটি মূল স্লোগান বা মূল লক্ষ্য হচ্ছে জনগণের সম্মতিতে থাকা, অর্থাৎ জনগণের সমর্থন থাকে এমন অবস্থানে থাকা, জনগণের সমর্থন থাকে না এমন কোনো কাজ না করা, এমন কোনো অবস্থানে না থাকা। প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা আমাদের বহু নেতাকর্মী, বেশ অনেক নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছি যারা দলের এই অবস্থান থেকে সরে গিয়ে কোনো অনৈতিক কাজ করেছেন। কিছু কিছু সংখ্যক লোক, কিছু সংখ্যক লোক, কিছু সংখ্যক ব্যক্তি এটিকে দলের দুর্বলতা হিসাবে উপস্থাপনের চেষ্টা করছে। আমরা পত্রপত্রিকার মাধ্যমে দেখছি, বিভিন্ন বক্তব্যের মাধ্যমে দেখছি। আজকে আমার নেতৃবৃন্দ, এখানে যারা সহকর্মীবৃন্দ, আপনারা যারা উপস্থিত আছেন, আপনাদেরকে এবং আপনাদের মাধ্যমে সমগ্র বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা আমাদের লক্ষ কোটি নেতাকর্মীর উদ্দেশ্যে আমি একটি কথা বলবো। যারা এই কথাটি বলে যারা এই কথাটি বলে অন্য কিছু হাসিলের চেষ্টা করে, দয়া করে সকলকে বলে দিবেন যে বিএনপি বিএনপি তার অবস্থান পরিষ্কার করেছে। বিএনপি একমাত্র দল যারা কোনো ডিনাইলে থাকে না, অর্থাৎ আমাদের ভিতরে যদি কেউ অন্যায় করে তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করি। এই উদাহরণ একমাত্র বিএনপি দেখেছে। এটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং অন্য দলের সাথে এটি হচ্ছে অন্যতম সবচেয়ে বড় পার্থক্য। অর্থাৎ আমরা কোনো অন্যায়কারীকে প্রশ্রয় দিতে চাই না। আমাদের সামনে যদি কোনোভাবে কেউ উপস্থাপন করতে সক্ষম হয় অথবা প্রমাণিত হয় যে আমাদের কোনো সহকর্মী কোনো অন্যায় করেছে, যা সমাজের মানুষের কাছে এবং সামাজিকভাবে হোক, রাজনৈতিকভাবে হোক, যে কোনো দৃষ্টিকোণ থেকেই হোক না কেন, যা গ্রহণযোগ্য নয়, তাকে আমরা সমর্থন দেই না, তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করি। এটি অন্য রাজনৈতিক দলের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পার্থক্য। কাজেই কাজেই বিএনপির অমুক লোক এটা করেছে, তমুক লোক এটা করেছে, দয়া করে এসব কথা বলে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না। আমরা সকল সময় অন্যায়ের বিরুদ্ধে আমাদের কাজে, আমাদের কথায় সবসময় আমরা চেষ্টা করেছি এটা প্রমাণ করতে। প্রিয় সহকর্মীবৃন্দ, বক্তব্য বেশি লম্বা করব না। বক্তব্যের থেকে এখন সময় হচ্ছে কাজের। কোন সেই কাজ? সেই কাজ হচ্ছে দলীয় কর্মী হিসাবে কাজ হচ্ছে দলকে পুনর্গঠন করা, দলের দেশকে নিয়ে, দেশের মানুষকে নিয়ে দলের যে লক্ষ্য, দলের যে উদ্দেশ্য,
তা জনগণের কাছে পৌঁছে দেওয়া। যে 31 দফা আমরা আপনাদের সামনে উপস্থাপন করেছি, দেশের কাছে মানুষের কাছে উপস্থাপন করেছি, সে 31 দফা গ্রামে গ্রামে প্রতিটি ঘরে পৌঁছে দেওয়া। এবং একই সাথে দলের একজন কর্মী হিসাবে এই কাজটি যেমন করবেন, একই সাথে দল হিসাবে, সামগ্রিকভাবে দল হিসাবে, একটি রাজনৈতিক দল হিসাবে, যেহেতু আমাদের সকল ক্ষমতার উৎস হচ্ছে, রাজনৈতিক ক্ষমতার উৎস হচ্ছে বাংলাদেশের জনগণ, সেই জন্য দল হিসাবে আমাদের সবচাইতে প্রথম কাজ হচ্ছে দেশকে পুনর্গঠন করা। ইনশাল্লাহ আমরা প্রত্যাশা করছি, যে অন্তর্বর্তীকালীন যে সরকার, এই সরকার যার প্রধান কাজ হচ্ছে দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী একটি নিরপেক্ষ স্বচ্ছ নির্বাচন উপস্থাপন করা বা উপহার দেওয়া দেশকে, আমরা প্রত্যাশা করি সেই কাজটি মনোযোগ সহকারে যত দ্রুত সম্ভব এই অন্তর্বর্তীকালীন সরকার সেটি করবেন। এবং সেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দেশের মানুষের সমর্থন নিয়ে সরকার গঠনে সক্ষম হলে একটি রাজনৈতিক দল হিসাবে আমাদের সবচাইতে প্রথম এবং সবচাইতে জরুরি, সবচাইতে মূল্যবান কাজ হচ্ছে দেশকে পুনর্গঠন করা। প্রিয় সহকর্মীবৃন্দ, আজ এই কাউন্সিলের মাধ্যমে আমরা যেরকম দলকে পুনর্গঠিত করব, আসুন আমরা আজকে এখানে শপথ গ্রহণ করি, এখানে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই যে ইনশাল্লাহ আগামী দিনে বাংলাদেশের মানুষের সমর্থন নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করতে সক্ষম হলে আমাদের সবচেয়ে প্রথম যেই কাজটি হবে, বাংলাদেশ নামক আমাদের যে প্রিয় মাতৃভূমি, এই মাতৃভূমিকে পুনর্গঠন করা, এর সকল রাষ্ট্র কাঠামোকে আমাদেরকে মেরামত করা, এটিই হবে আমাদের প্রতিজ্ঞা, এটিই হবে আমাদের প্রত্যাশা আজকের এই সম্মেলনে। পরিশেষে আমি আবারও এই সম্মেলনের সফলতা কামনা করে এবং এই সম্মেলনকে সফল করার জন্য অধ্যাপক নার্গিস বেগম সহ প্রতিটি নেতাকর্মী যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দ থেকে শুরু করে আমার ইউনিয়ন গ্রাম লেভেল পর্যন্ত যে সকল নেতা কর্মীবৃন্দ, সহকর্মীবৃন্দ অক্লান্ত পরিশ্রম করেছেন, তাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। নতুন করে দেশ গড়ে তুলতে সবাইকে আরো আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে প্রয়াত বিশিষ্ট সাংবাদিক মাহফুজুল্লাহর মরণোত্তর সংবর্ধনা উপলক্ষে এক আলোচনা সভায় কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, দীর্ঘদিন ধরে ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে রাজনৈতিক দলগুলো, শেষে ছাত্র জনতার লড়াইয়ে ফেসিবাদ বিদায় নিয়েছে। পালিয়ে গেছে এবং সেই আন্দোলনের মধ্য দিয়ে পালিয়েছে। অবিকর্ষে বলেছেন যে দীর্ঘদিন ধরে এই দেশের রাজনৈতিক দলগুলো তারা যে চেষ্টা করেছে, তারা যে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে, সংগ্রাম করেছে, সব শেষে ছাত্র এবং জনতার সমবেত প্রচেষ্টায় সেই সম্ভব হয়েছে। আজকে একটা আশার আলো সবাই আমরা দেখতে পাচ্ছি যে আবার নতুন করে বাংলাদেশকে আমরা গড়ে তুলব। সবাই এই কথাটা বলছে, এটাতে সবারই আমার আরো অনেক বেশি আন্তরিক হওয়া প্রয়োজন এবং সত্যিকার অর্থেই আমরা যেন সবাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য যে কথাটাকে বলা হয়েছে বাসযোগ্য দেশ, সেই বাসযোগ্য দেশ তৈরি করার জন্য আমরা সবাই যেন কাজ করতে পারি। মাহফুজুল্লাহর প্রতি আমাদের সম্মান দেখানো তখনই সফল হবে, চূড়ান্ত হবে, যদি আমরা তার এই আরাধ্য কাজটা আমরা করতে পারি। আমাদের তো এখন অনেক বয়স হয়েছে, এখন এখানে সব নবীনেরা আছেন, তরুণেরা আছেন, তার দেশকে নতুন করে চিন্তা করছেন। সেই চিন্তার মধ্যে কিন্তু সবসময় একটা জিনিস আমার কাছে মনে হয়, এই কথাটা মনে রাখা সকলের দরকার, যে মাহবুবুল্লাহ যে কন্ট্রিবিউশন অথবা তারও আগে এই দেশকে সুন্দর করার জন্য যাদের অবদান, সেই অবদানগুলো কিন্তু আমরা কখনই ভুলে রাখবো। কারণ এদের কাজের উপরে কিন্তু আমরা
দাঁড়িয়ে আছে এবং আজকে যে সামনের দিকে এগুচ্ছি সেদিকে এগিয়ে যাওয়া দরকার। অত্যন্ত প্রগতিশীল মানুষ ছিলেন এবং কালোকে কালো বলতে দ্বিধা করতেন না, সাদাকে সাদা বলতে দ্বিধা করতেন। যে কথা এখানে অনেক বলেছেন যে তার যে বিতর্ক তর্ক সেখানে তিনি অত্যন্ত সাবলীল ভাবে তার বক্তব্যটাকে এমন ভাবে উপস্থাপন করার সক্ষমতা যা ছিল যে সেখানে প্রতিপক্ষ সেখানে নিঃসন্দেহে পরাজিত হয়েছে। মাহফুজুল্লাহর পরিবার তারা অনেক কষ্ট করেছেন। এই কথাটা কিছুক্ষণ আগে একজন বলেছিলেন যে আজকালকার সাংবাদিকেরা অনেকেই, আমি সকলের কথা বলি না, অনেকেই তারা তো নিজেদের আখের গোছানোর জন্য আপনার দালালি করেন। কথাটা ভালো হয় না, তারপরেও কথাটা বলতে হলো এবং বাড়ি ঘর প্লট সব জোগাড় করে। মাহফুজুল্লাহর কিছুই ছিল না। মাহফুজুল্লাহ চিকিৎসার জন্য তার পরিবারকে, তার বন্ধুদেরকে অন্যের কাছে হাত পাততে হয়েছে। এখনো তার ছেলেমেয়েরা বাইরে আছে, দেশে আছে। আমি তাদের প্রতি আমার সবসময় দেখা করতে পারি না, যেন ক্ষমা চেয়ে নিচ্ছি, কথা বলতে পারি না। আমার খুব কষ্ট হয়, মাহফুজুল্লাহর কথা মনে হলে খুব কষ্ট হয়। বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে তার কাছে অত্যন্ত ঋণী। সবসময় সে আমার সঙ্গে যোগাযোগ রাখতো, আমার ভুলটা দেখিয়ে দিত, আমাকে সামনে পথ দেখাতো যে এই কাভাবে বলেন, এইভাবে কাজ করেন, এটা করেন। এই জিনিসগুলো আমি আর পাওয়ার আমার লোক নেই। যাই হোক, আমি বললাম না আমি পথকে গুছিয়ে কথা বলতে পারবো না। মাহফুজুল্লাহ আমরা মিস করি, আমি ব্যক্তিগতভাবে ভীষণ মিস করি এবং তাকে হারানোটা আমাদের জন্য সত্যিকার অর্থে একটা বিরাট শূন্যতা সৃষ্টি করেছে। খুশি হয়েছি যে তাকে অন্তত মরণোত্তর একটা রিকগনিশন দেওয়া হলো। আসলে আমরা সবাই আপনার ফেরাতের জন্য দোয়া করি। এই দোয়া করি যে আমাদের সাংবাদিকরা সবাই চেষ্টা করে অন্তত মাহফুজুল্লাহর মতো হতে। বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় জাকাতের ভূমিকা গুরুত্বপূর্ণ। বিশ্বব্যাপী সমাজ ব্যবস্থায় জাকাতের সৌন্দর্য ও প্রভাব রয়েছে। আজ শনিবার রাজধানীর আলোকি কনভেনশন সেন্টারে রোল অব ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স ইন ইকোনমিক এম্পাওয়ারমেন্ট অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাণিজ্য উপদেষ্টা বলেন, জাকাত দারিদ্র্য বিমোচনের একটি হস্তান্তর প্রক্রিয়া। নৈতিকতাবিহীন নেতৃত্ব তৈরি হলে সম্পদের সুষম বন্টন হবে না। আমরা সুষম সমাজ চাই, নৈতিক নেতৃত্ব চাই। উপদেষ্টা আরো বলেন, সমাজের বৈষম্য দূর করার জন্য জুলাই অভ্যুত্থানে অনেক তাজা প্রাণ দিতে হয়েছে, অথচ বৈষম্য এখনো রয়ে গেছে। তরুণ প্রজন্মকে পোল্ট্রি ভাতে বাঙালি বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেছেন, আমরা মাছে ভাতে বাঙালি বলি, কিন্তু আমাদের তরুণ প্রজন্ম কি মাছে ভাতে বাঙালি? ওরা কিন্তু পোল্ট্রি ভাতে বাঙালি হয়ে যায়। অনেক সময় ডিম আর মাংস ছাড়া খেতে চায় না। নতুন প্রজন্মকে মাছ খাওয়াতে হবে। শনিবার বাংলাদেশের মৎস্য খাতের উদ্ভাবন, টেকসই উন্নয়ন ও তরুণ উদ্যোক্তাদের অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দিনব্যাপী ফিশারিজ এন্টারপ্রেনার সামিট 2025 অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা ফরিদা আখতার এসব কথা বলেন। তিনি বলেন, বাচ্চাদের ছোট মাছ খাওয়ানো শেখাতে হবে। মাছের একটা অপরাধ হচ্ছে তাদের কাঁটা আছে, কাটার জন্য খাবে না, এটা তো হবে না। কাটা সহ মাছ খাওয়া শেখাতে হবে। মাছকে জনপ্রিয় করে তোলবার জন্য কাজ করতে হবে। সাংবাদিক নেতারা ক্ষমতাসীনদের সঙ্গে মিলে আয় রোজগারের চেষ্টা করেছেন মন্তব্য করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, অনেকেই সাংবাদিকদের নেতা হয়েছেন, কিন্তু তারা সাংবাদিকদের কল্যাণে কতটা কাজ করেছেন তা জাতি দেখেছে। শনিবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে প্রখ্যাত সাংবাদিক মরহুম মাহফুজুল্লাহ মরণোত্তর 21শে পদক প্রাপ্তি অনুষ্ঠান ও আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেছেন। শফিকুল আলম বলেন, মাহফুজুল্লাহ বাংলাদেশের সাংবাদিকতা অনন্য। মাহফুজুল্লাহ ভাই যে শ্রম দিয়েছেন, যেই সময়ে খালেদা জিয়ার বক্তব্য ছাপার কারণে বিএনপির অ্যাক্টিভিস্টদের অ্যারেস্ট করা হয়েছে,
উনি খালেদা জিয়ার জীবনের সেই সময় লিখেছেন, খালেদা জিয়া আরো শক্তিশালী হয়ে ফিরে আসবেন বলে মন্তব্য করেছিলেন। তার সেই দূরদর্শিতা ছিল, তবে তিনি সেটা দেখে যেতে পারেননি। আসছে রমজান ও গরমে লোডশেডিং হবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। তিনি বলেছেন, আসছে রমজান ও গরমে কোনো লোডশেডিং হবে না। এসির তাপমাত্রা 25 ডিগ্রির নিচে নামানো যাবে না। গরমে কেন স্যুট পরতে হবে? স্যুট পরে এসির তাপমাত্রা কম রাখার প্রবণতা থেকে বের হতে হবে। শনিবার দুপুরে রাজধানীর উত্তরায় বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি ভবনে নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন নিয়ে আয়োজিত সেমিনারে তিনি একথা বলেন। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড ব্যর্থ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে মন্তব্য করে এই উপদেষ্টা বলেন, এর লোকজন কাজ না করে ঢাকায় বসে সভা সেমিনারে নিয়ে ব্যস্ত। জ্বালানি উপদেষ্টা বলেন, ভবিষ্যতে যারা নতুন করে লাইনের গ্যাস চাইবে তাদের বাড়তি দাম দিতে হবে। 70 টাকায় গ্যাস কিনে সরকার কম দামে দিতে পারবে না। বাংলাদেশ ভ্রমণে পাকিস্তানি নাগরিকদের ভিসার জন্য ক্লিয়ারেন্স লাগবে না। সম্প্রতি বাংলাদেশ সরকার থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আগে পাকিস্তানি নাগরিকদের বাংলাদেশের ভিসার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ক্লিয়ারেন্স প্রয়োজন হতো। এই ক্লিয়ারেন্স ছাড়া তাদের ভিসা দেওয়া হতো না। সম্প্রতি বিষয়টি প্রত্যাহার করা হয়েছে। এখন ক্লিয়ারেন্স ছাড়াই পাকিস্তানিরা ভিসা পাচ্ছেন। 2024 সালে পাকিস্তানিদের ভিসার জন্য 2000 ক্লিয়ারেন্স দেওয়া হয়েছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ক্লিয়ারেন্স পাওয়ার পরেই কেবল তাদের ভিসা ইস্যু করা হতো। তবে এখন এই নিয়ম তুলে দেওয়া হয়েছে। এদিকে পাকিস্তানও বাংলাদেশিদের জন্য ভিসা আরো সহজ করেছে। সম্প্রতি 126টি দেশের জন্য ভিসা ফি মওকুফ ও করেছে পাকিস্তান। এই তালিকায় রয়েছে বাংলাদেশও। ভারতের নয়াদিল্লিতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের 4 দিন ব্যাপী 55তম সীমান্ত সম্মেলন শেষ হয়েছে। এতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি বিএসএফ এর মহাপরিচালকরা এতে অংশ নেন। শুক্রবার রাতে এক যৌথ প্রেস বিবৃতিতে তথ্য জানানো হয়েছে। এবারে সম্মেলনে বিজিবি মহাপরিচালক সীমান্তে বাংলাদেশি নাগরিকদের হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। সীমান্ত হত্যা শূন্য নামিয়ে আনতে বিএসএফ মহাপরিচালকের প্রতি আহ্বান জানান তিনি। এছাড়াও সীমান্তের 150 গজের ভেতর স্থায়ী স্থাপনা ও কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধের বিষয়ে আলোচনা হয়। মাদক অস্ত্র ও স্বর্ণ চোরাচালান এবং অনুপ্রবেশ বন্ধে আলোচনা করেন বিজিবি বিএসএফ এর মহাপরিচালক। এই সম্মেলনে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী 13 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। অপরদিকে বিএসএফ এর 13 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন মহাপরিচালক দলজিৎ সিং চৌধুরী। এবার আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন শুক্রবার জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফেডারেল কর্মবাহিনী কাটছাঁট করার উদ্যোগের অংশ হিসেবে 5400 কর্মীকে চাকরিচ্যুত করা হবে। খবর বার্তা সংস্থা রয়টার্সের। রয়টার্স বলছে, একদিন আগে ট্রাম্পের এমন আগ্রাসী উদ্যোগের জেরে কয়েকজন রিপাবলিকান আইন প্রণেতা ক্ষুব্ধ ভোটারদের তোপের মুখে পড়েছিল। এরপরেই পেন্টাগন এই ঘোষণা দিয়েছে। পেন্টাগনের পক্ষ থেকে বলা হয়েছে, আগামী সপ্তাহে কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত কার্যকর করা হবে। প্রতিরক্ষা বিভাগ থেকে প্রত্যাশা অনুযায়ী 50,000 লোকবল কমিয়ে ফেলার অংশ হিসেবে এটি করা হচ্ছে। ধারণা করা হচ্ছে, এই ছাঁটাই প্রক্রিয়া এখানে শেষ হবে না। পেন্টাগনের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের একজন দারিন সেলনেক তিনি বলেছেন, পেন্টাগন নিয়োগ প্রক্রিয়া স্থগিত রাখবে। এই সংস্থা শেষ পর্যন্ত 9.5 লাখ বেসামরিক শ্রমশক্তির 5 থেকে 8% কমিয়ে আনবে। এবার বিনোদনের সংবাদ। সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে যে যার মতো করে এক ধরনের অবাধ স্বাধীনতা ভোগ করছেন। ফলে অনেকেই আবার লাগাম ছাড়া কারো বিষয়ে মন্তব্য করে, কারো প্রসঙ্গে বেফাঁস কথা বলে বিভিন্ন সংকট সৃষ্টি করছেন। এ থেকে সাধারণ মানুষ হতে শুরু করে তারকারাও বাদ যাচ্ছে না। বিশেষ করে সুযোগের তারকাদেরকে নেটিজেনরা কড়া নজর রাখেন। নেটিজেনদের কথা বলার অবাধ স্বাধীনতা দেখে চরম বিরক্ত বলিউড তারকা প্রীতি জিন্তা। সোশ্যাল মিডিয়ায় তার চোখে খারাপ কিছু পড়লে নেটিজেনদের তিনি ছাড় দেন না। আর নেটিজেনদের উপদেশ দেওয়ার জন্য প্রীতি হাতিয়ার হিসেবে বেছে নিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমকেই। নেটিজেনদের কথাবার্তায় ক্ষেপে গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমকে ক্ষোভ প্রকাশ করেছেন। এবার খেলাধুলার সংবাদ। বেশ কয়েকটি অভিযোগে কারাগারে বন্দী আছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।
তবে এরই মধ্যে পাকিস্তানের বিশ্বকাপ জয়ী অধিনায়কের নামে তার নিজ প্রদেশের একটি স্টেডিয়ামের নামকরণ করা হচ্ছে। পাকিস্তান ভিত্তিক এক্সপ্রেস নিউজ এমনটাই জানিয়েছে। খবরে বলা হয়েছে, পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া সরকার সিদ্ধান্ত নিয়েছে প্রদেশের একমাত্র আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যু পেশোয়ারের আরবাব নিয়াজ স্টেডিয়ামের নাম পরিবর্তন করে ইমরান খান স্টেডিয়াম রাখা হবে। কেপি এর প্রদেশ ক্রীড়া বিভাগ কর্তৃক উত্থাপিত স্টেডিয়ামের নামকরণ সংক্রান্ত একটি সারসংক্ষেপে স্বাক্ষর করেছেন মুখ্যমন্ত্রী আলী আমিন খান। এটি অনুমোদনের জন্য আজ প্রাদেশিক মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। সেখানে অনুমোদন পেলেই ইমরান খানের নামে বদলে যাবে স্টেডিয়ামের নাম। 1992 সালে পাকিস্তানের ইতিহাসের প্রথম বিশ্বকাপ জয়ে নেতৃত্ব দেন ইমরান। ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার হিসেবে স্বীকৃত তিনি। প্রায় 2 যুগের দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে 88টি টেস্ট ও 175টি ওয়ানডে খেলেছেন তিনি। এর মধ্যে টেস্টে ব্যাট হাতে 3807 রান এবং ওয়ানডেতে তার সংগ্রহ 3709 রান, আর বল হাতে টেস্টে 362 ও ওয়ানডেতে 182 উইকেট নিয়েছেন তিনি। পাকিস্তানের ক্রিকেটে ইমরান খানের অবদান অতুলনীয়। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। সুযোগ পেলে সবার আগে রাষ্ট্র পুনর্গঠনের কাজ করবে বিএনপি, বললেন তারেক রহমান। নতুন করে দেশ গড়তে সবাইকে আন্তরিক হওয়ার আহ্বান মির্জা ফখরুলের। সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় জাকাতের ভূমিকা গুরুত্বপূর্ণ, বললেন বাণিজ্য উপদেষ্টা। তরুণ প্রজন্মকে পোলট্রি ভাতে বাঙালি, বললেন ফরিদা আক্তার। এবং আসছে রমজান ও গরমে লোডশেডিং হবে না, জানালেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা। এই ছিল আজকের ভোরের পাতা প্রাইম নিউজ। সারা দেশের সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন ভোরের পাতায়। ধন্যবাদ।